হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি আল্লাহর অশেষ রহমতে সবাই খুব ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। পুষ্প লাইফস্টাইলে নতুন আরও একটি ব্লগ দেখার জন্য আমি পুষ্প সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকের ভিডিওটা রাত থেকে শুরু করেছি। রাতের কিছু টুকিটাকি কাজ থেকে শুরু করে পরের দিন দুপুর পর্যন্ত কি কি কাজ করি সেগুলোই আপনাদের সাথে শেয়ার করব। আশা করছি বরাবরের মতোই আমার ভিডিওটি আপনাদের কাছে অনেক অনেক ভালো লাগবে। ভালো লাগলে প্লিজ ভিডিও শুরুতে একটা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন, কারণ আপনার একটা লাইক আমার ভিডিওটা আরও অনেকের কাছে পৌঁছে দিতে সাহায্য করবে। সন্ধ্যার পর একটু বের হয়েছিলাম, আর আসার সময় বাসার জন্য টুকিটাকি বাজার করে নিয়ে আসলাম, যেটা আমার চিরদিনের সঙ্গী। হাজবেন্ড কাছে না থাকলে যে কষ্টটা প্রত্যেকটা মেয়েকে পোহাতে হয়, যেমন আমি একজন প্রবাসীর বউ, হাজবেন্ড কাছে নেই, তার মানে ঘর বাহির সব দিকে একসাথেই সামলাও। কখন কি বাজার লাগবে, কখন কোন জিনিসটা লাগবে, সবকিছু একা হাতেই সামলাতে হয়। মাঝে মধ্যে না বাজার করাটা আমার জন্য খুবই বিরক্ত লাগে, ইচ্ছে করে না যে বাজার করি। তারপরেও দেখা যায় ছোট বাচ্চার জন্য তো আর বাজার না করে থাকা যাবে না। বড়রা হয়তো না খেয়ে থাকতে পারবো, ছোট বাচ্চাদের জন্য দেখবেন এক্সট্রা করে বাজার আনিয়ে রাখতে হয়, কখন কোন জিনিসটা লাগে। সেই জন্য আগে থেকে চেষ্টা করি যে বাজারটা শেষ হয়ে যায় সেটা আনিয়ে রাখার। আজকের ভিডিওর মূল টপিক হচ্ছে একা হাতে আমি আমার সংসারের সবকিছু কিভাবে সামলাচ্ছি। সেই সাথে আমার যে একটা শখের বাড়ি আছে, স্বপ্নের বাড়ি আছে, সেটার মধ্যে কিন্তু ভাড়াটিয়াও আছে। এক এক সময় ভাড়াটিয়া যায়, আবার নতুন ভাড়াটিয়া আসে। ভাড়াটিয়া যাওয়ার পর আমার কি কি করণীয় কাজ থাকে, বা একজন ভাড়াটিয়া ভাড়া থাকা অবস্থায় তার কি কি করণীয় কাজ থাকে, সেগুলো নিয়ে একটু আলোচনা করতে চাই। আমার ভিডিওটা যে আপুরা দেখেন, বেশিরভাগ আপুরা কিন্তু ভাড়া বাসায় থাকেন। কম সংখ্যক মানুষই আছেন যাদের নিজের বাড়ি আছে। একটা সময় আমিও নিজে ভাড়া থাকতাম, আমিও কিন্তু জানতাম একটা ভাড়া বাসায় থাকলে কি কি নিয়ম মানতে হয়। আমি 2015 সালে ঢাকা শহর আসি। আসার পর আমি একটা ভাড়া বাসায় উঠি, আর সেই বাড়িটা হচ্ছে আমার সামনের বাড়িওয়ালা। মাঝে মধ্যে যে বাড়িটা আপনারা আমার ভিডিওতে দেখতে পান, আমি ভেবেছিলাম এখানে থাকি, আমি যেহেতু এখানে বাড়ি করব তখন আমার নিজের বাড়িতে উঠে যাব। কিন্তু এই বাড়িতে ওঠার পর আমাকে যে কি পরিমাণ কষ্ট দিয়েছে, শুধু আমাকে কষ্ট দেয়নি, ওনার বাড়িতে বাকি যে ভাড়াটে আছে সবাইকে উনি কষ্ট দেয়। কষ্টটা হচ্ছে পানির কষ্ট। 2 বেলা পানি হিসেব করে ছাড়ে, সকালে একবার, আবার সন্ধ্যার সময় একবার। যাদের বাসায় ছোট বাচ্চা আছে তারা কিন্তু পানি ছাড়া চলতে পারে না, হুটখাট যে কোনো সময় পানি লাগতেই পারে। অনেক সময় পানি ধরে রাখতাম বালতির মধ্যে, সেই পানি সারাদিন ব্যবহার করতাম। আর যেদিন আগে পানি চলে যেত সেদিন তো নাজেহাল অবস্থা হয়ে যেত। কাজের খালা যদি দেরি করে আসতো তখন তো সব কাজ পড়েই থাকতো পানির অভাবে। আরও একটা সমস্যা ছিল, সেটা হচ্ছে বাসায় যদি কোনো মেহমান আসতো, 1-2 দিন থাকার পর সে এসে বাসার দরজার সামনে জুতা চেক করতো বাসায় কোনো মেহমান আছে কিনা, বা কয়দিন মেহমানগুলো থেকেছে। আমি রীতিমতো এই জিনিসগুলো নিয়ে একটা অসুস্থতায় ভুগতাম। আমার মনে হয় বুকের ভিতরে একটা চাপ দিয়ে থাকতো কখন কি হয়। একটা সময় আমি আর পারছিলাম না, আমার খুব ইচ্ছে ছিল এই বাড়ি থেকে আমি আমার বাড়ির কাজ দেখব, তারপর আমি নিজের বাড়িতে উঠবো। কিন্তু এই বাড়িতে থাকার পর কি যে একটা চাপ ছিল, আমি এই বাড়ি থেকে আমার বাসুরের বিল্ডিংয়ে চলে যাই। আমার বাসুর আমার এখানেই থাকে, তো ওনার বিল্ডিংয়ে আমি ভাড়া উঠি। ওখানে আমি মনে হয় 2-3 বছর ছিলাম, তারপর নিজের বাড়ি করে আমি আমার বাড়িতে উঠি। এখন আমি এতগুলো কথা যে বলেছি, সেগুলো বলার কারণ হচ্ছে অনেক সময় আপুরা আমাকে অনেক কমেন্ট লিখেন, আপু আমি ভাড়া বাসায় ছিলাম, মালিক আমার সাথে এরকম ব্যবহার করেছে। আসলে আমিও যখন ভাড়াটিয়া ছিলাম এরকম পরিস্থিতির শিকার হয়েছি। আমি আপনাদের কথাগুলো বুঝতে পারি। আসলে বাড়িওয়ালা যদি ভালো না হয় তাহলে কিন্তু ভাড়াটিয়াদের অনেক সমস্যা হয়। ওই যে আমি পানির সমস্যায় ভুগেছি, এটা কিন্তু আমার ভিতরে এখনো কাজ করে। আর যাই হোক, ভাড়াটিয়াদের আমি কখনো পানির সমস্যায় রাখবো না। ওই সময় যে আমি নিয়ত করেছি যে আমি যখন বাড়ি করব আমি আমার ভাড়াটিয়াদের পানি নিয়ে কোনো সমস্যায় ভুগতে দিব না। আমি কিন্তু আমার বাড়ির মধ্যে অটো লাগিয়েছি, 24 ঘন্টা পানি থাকে। ভাড়াটিয়া বুঝতেও পারে না পানি শেষ হয় কিনা। যখন টাঙ্কি খালি হয়ে যায় নিজে নিজেই কিন্তু পানি উঠে, আমার কোনো পানি ছাড়ারও প্রয়োজন পড়ে না। আর বাসার মধ্যে যে এক্সট্রা মানুষ আসে, মানে মেহমান আসে, গ্রাম থেকে মানুষ আসতেই পারে। শহরে যখন কারো বাসা থাকে ডাক্তার দেখানোর জন্য বা যে কোনো প্রয়োজন বা বেড়ানোর জন্য মানুষ আসতে পারে। সে বেড়াতে আসছে, হয়তো 2-4 দিন থাকবে, সে তো আর সারা জীবনের জন্য ওই বাসায় থেকে যাবে না। কিন্তু ওই যে বাড়িওয়ালা গিয়ে বাসায় চেক করে যে আপনার বাসায় মেহমান আসলো কেন, এটা আসলে কোনোভাবেই ঠিক না। হয়তো কোনো বাড়িওয়ালা আমার কথাগুলো শুনবেন। আমি যেটা করি না, আমি আসলে বুক ফুলিয়ে এটা বলতে পারবো, আমি মনে হয় না আমার কোনো ভাড়াটিয়াদের বাসায় বছরও একবার চুপি দেই যে আপনার বাসায় কি হয়েছে না
হয়েছে, কারণ সে যেহেতু বাসাটা ভাড়া নিয়ে নেয়, সম্পূর্ণ এটা তার দায়িত্ব। আচ্ছা, একজন বাড়িওয়ালা হিসেবে ভাড়াটিয়াদের সাথে কি কি দায়িত্বটা পালন করা উচিত সেগুলো নিয়ে তো আপনাদের সাথে আলোচনা করলাম। আর এই কথাগুলো বলার কারণ হচ্ছে ভিডিওর শেষে আমি একটা ভাড়ার জন্য ফ্ল্যাট রেডি করছি, মানে নতুন ভাড়াটিয়া উঠবে, তা ওঠার আগে আমি কি কি কাজ করে দিচ্ছি আর একজন ভাড়াটিয়ার কি কি করণীয় কাজ থাকে ভিডিও শেষে অবশ্যই আপনাদের সাথে একটু আলোচনা করব। এখন ভিডিও রিলেটেড কিছু কথা বলি। আর হ্যাঁ, আমি যখন ভাড়া বাসায় থাকতাম কি কি সমস্যায় ভুগেছি সেগুলো তো আপনাদের সাথে শেয়ার করেছি। আমার কোন কোন অপরা এখন এই পরিস্থিতির মধ্যে আছেন অবশ্যই আমাকে কমেন্টে লিখবেন। আপনার মূল্যবান কমেন্ট আমার কাছে মহামূল্যবান, কারণ আপনি যখন কমেন্ট করেন আপনার অনুভূতিগুলো যখন আমার সাথে শেয়ার করেন আর সেগুলো পড়তে আমার অনেক বেশি ভালো লাগে, রিপ্লাই দিতে পারলে আরো বেশি ভালো লাগে। ইউটিউব হচ্ছে আমার ভালো লাগার জায়গা, ভালোবাসার জায়গা, আর আপনারা হচ্ছেন আমার সেই ভালোবাসার মানুষগুলো। আপনাদের মতো ছোট্ট একটা পরিবার পেয়ে আমি অনেক বেশি আনন্দিত। আমার একাকিত্ব আপনাদের পেয়ে গুছিয়ে গেছে। সত্যি কথা বলতে আপনারা যখন আমাকে কমেন্টগুলো লিখেন, প্রিয় আপু লিখেন, আমার এত বেশি ভালো লাগে যে আমার মতো ছোট্ট একটা মানুষকে আপনারা এত এত ভালোবাসা দিচ্ছেন। ভালোবাসার জন্যই আমি আপনাদের পাশে আছি। যতদিন আমাকে ভালোবাসা দিবেন আমি ভালো ভালো কাজ দিয়ে আপনাদের পাশে থাকবো। ইউটিউবে কত টাকা ইনকাম করা যায়, যারা ইউটিউবে কাজ করে ইউটিউব থেকে আর্ন করেছে তারা খুব ভালো করেই জানে ইউটিউবে কত টাকা দেয়। আমরা কিন্তু মাঝে মধ্যে একটা কথা বলে থাকি, আমরা ইউটিউবে শখ করে কাজ করি। এই কথাটা 100% না হলেও তারও কিছু কম না, কারণ ইউটিউবে আর কত টাকা দেয় যে আপনি এত কষ্ট করে ইউটিউবে কাজ করছেন, ইউটিউবের টাকা দিয়ে আপনি অনেক কিছু করে ফেলবেন। এই যে একাকিত্ব গুছিয়ে যাওয়া, তারপর নিজের পরিশ্রমের মাধ্যমে সামনের দিকে এগিয়ে যাওয়া, আপনাদের ভালোবাসা পাওয়া, এটাই হচ্ছে প্রথম ধাপ। আর হ্যাঁ, আমি কি ইউটিউবের ইনকাম চাই না, আমি কি ইউটিউবের পেমেন্ট পেয়ে খুশি না? অবশ্যই খুশি। আমি যদি আমার কাজের মাধ্যমে কিছু করতে পারি এটাই হচ্ছে আমার বড় পাওয়া, কারণ আমি কষ্ট করেছি, কষ্টের ফলাফল পাচ্ছি। আপনি যখন কষ্ট করবেন আর কষ্টের ফলটা যখন ভালো আসবে তখন কিন্তু আপনি যে কষ্ট করেছেন সেটা কিন্তু আপনার মনেই থাকবে না। আমি সেটাই বোঝাতে চাচ্ছি, আপনাদের ভালোবাসা আমার কাজের ফলাফল, সবকিছু মিলে আমি অনেক ভালো আছি। দোয়া করি মন থেকে যে যে আপুরা কষ্ট করে যাচ্ছেন যাতে সামনের দিকে এগিয়ে যেতে পারেন, আপনারাও আপনাদের সফলতার মুখ দেখতে পারেন। কিছু সংখ্যক ইউটিউবার আছে আমরা যখন কথাগুলো বলি তারা কিন্তু সেই কথাগুলোকে নিয়ে তাদের ভিডিওতে আবার কথা বলে, সেই জিনিসটা আমার একদমই পছন্দ না। আমি আমার ব্যক্তিগত অভিমত প্রকাশ করেছি, আপনার কথা আপনি বলবেন, আমি যেটা বলেছি সেটা নিয়ে আপনার ভিডিওতে আলোচনা করার কোনো প্রয়োজন নেই। আমার ব্যক্তিগত মতামত আমার ভিডিওতে আমি অবশ্যই প্রকাশ করতে পারি। আমার কি ভালো লাগে, আমার কি ভালো লাগে না সেটা নিয়ে আমি মনে করি না অন্য ভিডিওতে আলোচনা করার কোনো প্রয়োজন আছে। যাই হোক, যা বলার ছিল সবকিছুই বলে ফেলেছি। পরের দিন সকাল থেকে আবার ভিডিওটা চালু করেছি। পূজার জন্য স্কুল বন্ধ, বাচ্চারা কিন্তু পড়ে পড়ে ঘুম দিচ্ছে। স্কুল যেদিন খোলা থাকে সেই তুলনায় আমিও এখন প্রতিদিন একটু লেট করে ঘুম থেকে উঠতেছি। তো ওরা ঘুম থেকে ওঠার পর ওদেরকে আমি নাস্তা দিয়েছি। আজকে ফাঁকিবাজি নাস্তা দিয়েছি, ব্রেড দিয়ে নিউট্রেলা দিয়ে দিলাম, আর তার সাথে ড্রাগন ফল কেটে দিয়েছিলাম। এই দ্বিতীয়বার আমার বাসায় ড্রাগন ফল এনেছি। বিশ্বাস করেন 6 মাস আগে একবার ড্রাগন ফল এনেছিলাম, 5-6 দিন গড়াগড়ি করে ড্রাগন ফলটা খাওয়া হয়েছে। এবার যে কয়দিন খাওয়া হয়, এই ফলটা কেউ পছন্দ করে না, দেখতে অনেক সুন্দর কিন্তু খেতে কেমন জানে লাগে। আমার বাসায় আবার যে ফলগুলো খাওয়া হয় না সেটা আমি আনি না। সবাইকে নাস্তা খাওয়ানোর পর এই যে সংসারের কাজ, প্রতিদিনের ডিউটি, যা না করলে হয় না। সংসারের কাজের আসলে শেষ কোথায় আমি জানি না। প্রতিদিন একই নিয়মে সব কাজকর্ম করা, মাঝে মধ্যে কাজগুলি ঘুরে ঘুরে করতে একদম বিরক্ত লাগে, ভালোই লাগে না। আসলে মানুষের জীবনে কিছু নতুনত্ব দরকার। আমার কাজের খালা নেই, সেটা কিন্তু আপনাদের সাথে শেয়ার করেছিলাম। এখন কিন্তু আমার কাজের খালা চলে এসেছে, আলহামদুলিল্লাহ আমার কষ্ট কিছুটা কমেছে। কাজের খালা না আসলে এত চাপ নিতে পারতাম না, তারপরও সে 6-7 দিন ছিল না। এই কয়দিন অনেক প্রেশারের মধ্যে ছিলাম। আচ্ছা, আরএফএল থেকে যে ব্রাশটা কিনে এনেছি সেটার একটু রিভিউ দিই। ব্রাশটার সাহায্যে আমি সবগুলো ফার্নিচার পরিষ্কার করে নিচ্ছি। তো পরিষ্কার করার পর মনে হচ্ছে ভালোই পরিষ্কার হচ্ছে। আয়ের সামনে এই কয়দিন দেখা যাচ্ছে সেই যে আমার গাছের স্ট্যান্ডটা আছে সেটার মধ্যে গাছের যে মাটিগুলো আছে, মাটিগুলো চিমটিয়ে চিমটিয়ে ফার্নিচারটার মধ্যে ফেলে। তো ভালোই দেখলাম ধুলাবালু জমে গেছে, তো ব্রাশটার সাহায্যে পরিষ্কার করে দিয়েছি। আমার কাছে মনে হচ্ছে সবকিছু মিলিয়ে ব্রাশটা খুব সুন্দর। শুধু যে ফার্নিচার পরিষ্কার করা যাবে তা না, ঘরের অন্যান্য জিনিসপত্র কিন্তু খুব সুন্দর করে পরিষ্কার করা যাবে। সকালে ঘুম থেকে উঠে দেখেছি প্রচুর গরম ছিল।
এখন দেখলাম কাজ করতে করতে বাইরে বাতাস শুরু হয়ে গেছে, একটু পরে মনে হচ্ছে বৃষ্টি হবে। বাইরের যে বাতাস বইছে পর্দাগুলো কিন্তু বাতাসে দুলছে, সেটাই আপনাদের সাথে একটু শেয়ার করলাম। অন্যান্য বছরের তুলনায় এবার কিন্তু বৃষ্টি হয়েছে প্রচুর, আবার গরমও ছিল। সবকিছু মিলিয়ে দিনগুলো জানে কেমন যাচ্ছে। দিন যে 1 ঘন্টা ছোট হয়ে গেছে সেটা কি খেয়াল করেছেন? আমার কিন্তু ছোট দিন একদমই পছন্দ না। বড় দিন হলে গোসল করে খাওয়া দাওয়া করে বিকালবেলা রেস্ট নিয়ে ছাদে গিয়ে ঘোরাঘুরি করা যায়। আর শীতের দিন আসলে খাবার খেতে খেতেই দেখা যায় আসরের আজান দিয়ে দেয়। ছোট দিন আসলে আমার এত বেশি খারাপ লাগে না, বিকালবেলা শোয়া যায় আর রাতটা অনেক বেশি বড় হয়ে যায়। সন্ধ্যার পর কিন্তু সময় কাটতেই চায় না। ঘরের সব কাজ শেষ করে এখন আমি রান্নাঘরে চলে এসেছি। রান্নাঘরে এসে বাকি যে থালা বাসন গুলো আছে সেগুলো ধুয়ে নিচ্ছি। খালা কিন্তু সকালে যে থালা বাসন গুলো ছিল সেগুলো ধুয়ে ফেলেছে। আমি রান্নার সময় যে থালা বাসন গুলো হয়েছে সেগুলো এখন ধুয়ে ফেলছি। সাথে সাথে যদি আমরা সিঙ্কটা পরিষ্কার করে ফেলি, মানে থালা বাসন গুলো ধুয়ে ফেলি না জমিয়ে, তাহলে কিন্তু রান্নাঘরটা সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন দেখায়। আর সিংয়ের মধ্যে যদি অনেক বেশি থালা বাসন জমে থাকে দেখবেন কাজ করো স্বস্তি পাবেন না। চেষ্টা করবেন থালা বাসন ধোয়ার পর যে জিনিসটা যেখানে রাখার সেখানে রেখে দিতে, রান্নাঘরটা অনেক বেশি গোছানো দেখাবে। সময় আমার বেশি লাগুক কোনো সমস্যা নেই। আমার কথা হচ্ছে দুপুরের কাজ আমি দুপুরের ভিতরে শেষ করে ফেলবো। দুপুরের কাজ আমি সন্ধ্যা পর্যন্ত নিব না। সন্ধ্যার সময় যদি আমি কোনো কাজ রেখে দিই যে সন্ধ্যার সময় করব বা রাতের বেলা করব, রাতের বেলাও কিন্তু অনেক কাজ থাকে, তো 2 কাজ মিলে কিন্তু অনেক প্রেসার পড়ে যায়। আর এভাবেই কিন্তু ছোট ছোট বাচ্চা নিয়েও আমি আমার প্রতিদিনের কাজগুলো ম্যানেজ করে থাকি। শুধু যে আমি ঘরের ভিতরে কাজ করছি তা না, আমি কিন্তু রান্নার পাশাপাশি ঘরও গোছাচ্ছি। মাঝে মধ্যে ওই যে বলেছিলাম একটা বাসা, মানে আমার দোতলাটা রেডি করে দিচ্ছি বাড়ার জন্য, সেখানে কিন্তু রং করাচ্ছি। কাজগুলো ঠিক মতো করছে কিনা আমি কিন্তু একবার নিচে যাচ্ছি একবার উপরে আসছি। নিজের কাজ নিজে না দাঁড়িয়ে করা যায় না, লোকদের হাতে ছেড়ে দিলে দেখা যায় এভাবে ওভাবে করে রেখে যায়। যেদিন আমার কাজের প্রেশার বেশি থাকে সেদিন আমি সাদাসিধে রান্না করার চেষ্টা করি, কোনো রকম ঝামেলাতে যায় না। বাচ্চারাও খেয়ে ফেলবে, আমারও কোনো ঝামেলা হবে না। আজকে আলু দিয়ে মুরগি বোনা করছি। আর এই মজাদার চটপটির রেসিপি কিন্তু আমি আমার কুকিং চ্যানেলে আপলোড করেছি। যারা খুব সহজে চটপটি রান্না শিখতে চান বা দেখতে চান অবশ্যই আমার এই রান্নাটা দেখে আসবেন। আমি কিন্তু আমার কুকিং চ্যানেলের নামটা এখানে বলে দিচ্ছি। অনেক আপুরা আমাকে জিজ্ঞেস করেন আপু তোমার কুকিং চ্যানেলের নাম কি? আমার কুকিং চ্যানেলের নাম হচ্ছে কুকিং বাই আয়েশাস মম। এভাবে লিখে সার্চ দিলে আমার চ্যানেলটা আপনারা পেয়ে যাবেন। বা আমি কিন্তু এই চ্যানেলের মধ্যেও আমার কুকিং চ্যানেলের লিঙ্কটা পোস্ট করে রেখেছি। আপনারা কিন্তু অনেকেই আমার রান্নার চ্যানেলটা ঘুরে এসেছেন, যারা এখনো সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন। আর ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন। ভিডিও কিন্তু দেখেন ঠিকই লাইক দিতে চান না। আপনারা যদি আমাকে একটু সহযোগিতা করেন তাহলে কিন্তু আমি অনেক দূর যেতে পারবো। আর যারা অলরেডি কাজগুলো করে আমার পাশে আছেন আপনাদের জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ। রান্না বান্না শেষ করে এখানে আমি 2টা পোল্ট্রি মুরগিকে ফ্রোজেন করে রাখছি, সব মশলা দিয়ে ফ্রোজেন করে রেখে দিচ্ছি। মাঝে মধ্যে বাচ্চাদের টিফিনের জন্য বা অনেক সময় সন্ধ্যার সময় খেতে চায় তখন শুধু ময়দা দিয়ে মাখিয়ে ভেজে দিলে কিন্তু চিকেন ফ্রাই হয়ে যাবে। আর এভাবে ট্রেতে করে রেখে দিচ্ছি, সুবিধা বেশি। যখন একটু শক্ত হয়ে আসবে তখন আমি বক্সে করে রেখে দিব। রান্নার সময় যে কয়টা খোলা দরকার আমি এক পিস করে খুলে নিতে পারবো। আমরা যে মায়েরা সন্তানের জন্য কত কিছু চিন্তা করি, সন্তান সংসারের কথা চিন্তা করতে করতে নিজের যত্ন করাই ভুলে গেছি। তারপর ওই জিনিসটার মধ্যে শান্তি খুঁজে নিই। আলহামদুলিল্লাহ, আল্লাহ যখন যেভাবেই রেখেছে। এখন চলুন আপনাদের সাথে শেয়ার করি যে বাসাটা আমি বাড়ার জন্য রেডি করে দিচ্ছি। এটা হচ্ছে আমার দোতলার ফ্ল্যাট। বাসার যে কি অবস্থা করে রেখেছে সেটাই আপনাদের সাথে একটু শেয়ার করি। মানুষ যে কি পরিমাণ নোংরা হতে পারে এই জিনিসগুলো না দেখলে আপনারা বিশ্বাসই করতে পারবেন না। এখন যে অবস্থায় দেখছেন এই অবস্থায় কিন্তু ছিল না, না হলেও এটা থেকে 10 পলিথিন ময়লা বের করা হয়েছে। খালাকে দিয়ে সব পরিষ্কার করিয়েছি। এখন ফার্নিচারের নিচে বা যেই জায়গাটাতে যেই জিনিসটাই রেখেছিল মানে কোনোদিন মনে হয় না সরিয়ে পরিষ্কার করেছে। আর চুলার পাশগুলোর কথা যদি আমি বলি, মানে চুলার পাশগুলো মনে হয় কোনোদিন পরিষ্কারই করিনি। অনেক মানুষরা আছে তারা হয়তো মনে করে আমি ভাড়া বাসায় থাকি, এটা পরিষ্কার করব কেন? এটা কিন্তু আপনার রুচিবোধের ব্যাপার। আপনি ভাড়া বাসায় থাকেন আর নিজের বাড়িতে থাকেন, পরিষ্কার পরিচ্ছন্নতার কিন্তু কোনো জুড়ি নেই। আপনি নিজের বাড়িতে থাকলে বাড়ি পরিষ্কার রাখবেন আর ভাড়া বাসায় থাকলে সেটাকে নোংরা করে রাখবেন। যার বাড়ি সে হয়তো কষ্ট করে বাড়িটা বানিয়েছে, এই অবস্থা হয়ে গেলে কিন্তু দেখলে অনেক বেশি খারাপ লাগে। প্রতিবারই যখন ভাড়াটিয়া যায়, নতুন ভাড়াটিয়া আসার আগে আমি রান্নাঘর থেকে শুরু করে বাথরুম, ফ্লোরের টাইলস সবকিছু পরিষ্কার করে দিই। আর যদি মনে করি বাসার রং করা প্রয়োজন তাহলে তো অবশ্যই রং করে দেই। স্বপ্নানুরের সংসার নূর আপুকে দেখেছি যে বাসাটায় উঠেছে, কি যে একটা পরিস্থিতি ছিল, উনি এটাকে ঘষে ঘষে পরিষ্কার করে এখন থাকার মতো অবস্থা করে নিয়েছে। আর জান্নাত রুম্পা আইডি থেকে রুম্পা আপুকে তো দেখেছি পুরো বাসা নিজে নিজে রং করে ফেলতে। দুজনের নাম বলার কারণ হচ্ছে দুইজনের পরিস্থিতি কিন্তু দুই ধরনের। নূর
রুম্পাপুর বাসার নোংরা ছিল, সে নিজে পরিষ্কার করে এই বাসায় উঠেছে। আর রুম্পাপুর বাসার মালিক তো বাড়ি রঙই করে দেয়নি। তো এই দুইটা জিনিস দেখে বুঝতে পারলাম কোনো বাড়িওয়ালা হচ্ছে খারাপ, আবার কোনো বাড়িওয়ালার ভাড়াটিয়া হচ্ছে খারাপ। বাড়িওয়ালাদের কি কি করণীয় কাজ সেগুলো তো ভিডিও শুরুতে আপনাদের সাথে শেয়ার করেছি। এখন কিছু ভাড়াটিয়াদের যে করণীয় কাজগুলো আছে সেগুলোই শেয়ার করি। হোক আপনি ভাড়া বাসায় থাকেন, সেটাকে নিজের মতো করে রাখবেন, পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন। পরিষ্কার পরিচ্ছন্নতা হচ্ছে নিজের কাছে, পরিষ্কার পরিচ্ছন্ন থেকে দেখবেন অনেক বেশি ভালো লাগে। বিথি আপু যে ভাড়া বাসায় থাকে এত সুন্দর করে পুরো বাসাটাকে পরিষ্কার করে রাখে, বোঝাই যায় না ভাড়া বাসায় থাকে। পরিশেষে একটা কথা বলতে চাই, আপনি ভাড়া বাসায় থাকুন না কেন নিজের মতো করে থাকুন। নিজে যেমন পরিষ্কার পরিচ্ছন্ন জায়গায় বসবাস করে শান্তি খুঁজে পাবেন, যার বাড়িতে ভাড়া থাকছেন তার বাড়িটাও কিন্তু সুন্দর রাখতে পারবেন। এই ফ্ল্যাটটাতে 2টা বেডরুম, ডাইনিং ড্রয়িং, 2টা ওয়াশরুম, ছোট একটা বারান্দা, আর কিচেনটা তো দেখালাম মোটামুটি ভালোই বড় আছে। একটা সুন্দর কিন্তু ফ্যামিলি থাকতে পারে। আমি কিন্তু আমার দায়িত্ব ঠিকই পালন করি, ভাড়াটিয়া যাওয়ার পর পুরো বাসা পরিষ্কার করা, রং করা। আমি চেষ্টা করি আমার দায়িত্বগুলো পালন করার, কারণ সবাই ভালো পরিবেশে থাকতে চায়। আবার অনেক ভাড়াটিয়া রিকোয়েস্ট করে ওঠার সময় আপু অবশ্যই রং করে দিবেন। তো রং করার কথা বললে তো আর রং না করে থাকা যায় না। অনেক ভাড়াটিয়া আছে রং টং সহকারে নষ্ট করে ফেলে, বাচ্চা দিয়ে আঁকিয়ে, মানে বাচ্চাদের কোনো রকম কন্ট্রোলই করে না। আর দেয়ালের রং যদি বিশ্রী হয়ে থাকে দেখতে কিন্তু বেশি খারাপ লাগে। আর এই হলো আমার সারাদিনের কর্মব্যস্ততা, সংসার সামলানো, বাচ্চা সামলানো, আর তার সাথে এই যে এক্সট্রা কাজগুলো আছে সেগুলো সামলানো। আজকের ভিডিও আপনাদের কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই বিদায় নিচ্ছি। আপনারা সবাই ভালো থাকবেন, আমিও আমার পরিবারের জন্য সবাই দোয়া করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।